হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আপনাদের সাথে আছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে। তো খতিয়ান নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা এর আগেও করেছি কিভাবে টিচক করতে হয়। তো আজকে আমরা টিচকের পাশাপাশি চলমান জেড ছক করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে এই যেই ডিটেলসগুলো আছে লিখিত সেটা একটু পড়ার চেষ্টা করি, কারণ এগুলো না পড়লে অবজেক্টিভ কিন্তু কারেক্ট করা যায় না। খতিয়ান কি? খতিয়ানগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করার পরে আর কি যে আলাদা আলাদা হিসাবে ভাগ করা হয় সেটাই হচ্ছে খতিয়ান। আর এই আলাদা আলাদা হিসাবে খতিয়ান করার বিশেষ উদ্দেশ্য হচ্ছে গিয়ে সকল ধরনের ক্রয় বিক্রয়, দেনাদার পাওনাদারের মোট টাকার যে পরিমাণগুলি আছে আলাদা আলাদাভাবে নির্ণয় করা, সকল আয় দায় এবং ব্যয়গুলো সহকারে। তো এগুলো করার ফলে কি হয়, হিসাবের সংখ্যা মানে অনেকগুলো লেনদেন থেকে আস্তে 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 এগুলো কমে আসতে থাকে। এই যে ক্রমান্বয়ে হিসাবের সংখ্যাগুলি কমে আসতে থাকে এবং ছোট ছোট বিবরণ আকারে লিপিবদ্ধ হয়, এভাবে হিসাবের সংখ্যা কী হয় আস্তে আস্তে আমাদের নির্ণয় করা সহজ এবং কমে আসে। এটা আমরা অঙ্ক করার সময় বুঝবো। তো সকল ধরনের ক্রয় বিক্রয়, মোট পাওনাদার দেনাদারকে একত্রিত না করলে মোট পরিমাণ এগুলোর জানা সম্ভব না। তো চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করি। এখানে কিছু দেওয়া আছে যে কি কি হিসাবের উপর নির্ভর করে খতিয়ান তৈরি করা হয়, যে আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব, এটার উপরেই তো সব কিছুই করে হিসাব বিজ্ঞানের। তাই এই দিকে আমরা না গেলাম। এখানে খতিয়ানের গুরুত্ব, জাবেদা খতিয়ানের পার্থক্য আছে, তোমরা রিডিং পড়ে নিও। আর এখানে ওই যে ব্যালেন্স বিএফসিএফ দিয়ে এই যে কিছু দেওয়া আছে, তো এগুলা আপাতত না পড়লেও চলবে, এগুলা তোমরা অঙ্কের করার মাধ্যমে শিখে নিতে পারবা। আচ্ছা, আমরা একটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই যে বইয়ের যে অঙ্কটা আছে, সাধারণ জাবেদা থেকে খতিয়ান কীভাবে প্রস্তুত করা যায়। 2017 সালের মার্চের 1 তারিখে জনাব শাহিন 1 লক্ষ টাকা দিয়ে শাহিন ট্রেডার্স নামের একটি ব্যবসা শুরু করছে। আচ্ছা, এখন যেহেতু জনাব শাহিন ট্রেডার্সের অঙ্ক আমাকে করতে হবে, আমি ধরে নিচ্ছি আমি শাহিন ট্রেডার্সের একজন হিসাব রক্ষক। ওকে, সো যেহেতু প্রথমে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 1 তারিখে একটা লেনদেন হয়ে গেছে, লেনদেনটাকে আমি জাবেদাভুক্ত করব কিভাবে? যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসার মূলধন বৃদ্ধি পাইছে একদিকে, আরেকদিকে নগদ টাকা অর্থাৎ ব্যবসার সম্পদ বৃদ্ধি পাইছে। সো নগদান হিসাব হবে ডেবিট, মূলধন হিসাব হবে ক্রেডিট। এই নামে আমরা কি করলাম, এই হিসাবের জাবেদাটা তৈরি করে রাখলাম, মানে শাহিন ট্রেডার্সের জাবেদা, প্রথম জাবেদা 1 তারিখের। দ্বিতীয় তারিখে কি হয়েছে, আসবাবপত্র ক্রয় করেছে 20,000 টাকা নগদে। সো এখানে কি হবে, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, সম্পত্তি বাড়ছে। এই জন্য এই যে এখানে উল্লেখ করা হলো, কারণটাও দিয়ে দেওয়া হলো। পণ্য বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় করলে কি হয়, একটা দায় বাড়ে, পাওনাদার বাড়ে আর কি। তো পাওনাদার যেহেতু বেড়ে গেছে, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট, বিবিট পাওনাদারের জন্য সেটা ক্রেডিট। এভাবে আমরা লিপিবদ্ধ করবো, এই যে ক্রয় হিসাব ডেবিট, বিবিট পাওনাদার ক্রেডিট। পণ্য বিক্রয়, বিক্রি করার পরে ফলে কি হয়েছে, নগদ টাকা আসছে, নগদান হিসাব হবে ডেবিট, বিক্রয় হিসাব হয়ে যাবে কি ক্রেডিট। এই যে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন হয়েছে এটা তোমরা বলবা, আমি বলবো না। বহি ফেরত, বহি ফেরত মানে কি, ক্রয় ফেরত, ক্রয় করে কি করছি, এটা আমরা ফেরত দিয়ে দিছি। তো যার কাছ থেকে কিনছিলাম সে কি ছিল, আমাদের পাওনাদার। তো পাওনাদারের হিসাবটা তখন ছিল কি 2,000 টাকা। 2,000 টাকার পণ্য কি করছি, ক্রয় করে ফেরত দিয়ে দিছি। তো ওই যে পাওনাদার হিসাব যে ছিল, পাওনাদার হিসাব তখন কি ছিল ক্রেডিট। ক্রেডিটটাকে এখন আমরা অপোজিট করে দেব, অর্থাৎ 2,000 টাকা ক্রেডিট থেকে পাওনাদার কমাই দিব। তো ক্রেডিট পাওনাদার 2,000 কমাতে হলে কী করতে হবে, পাওনাদার হিসাব করতে হবে ডেবিট। এই যে পাওনাদার হিসাব বিবিধ পাওনাদার হিসাব ডেবিট। আরেকটা কি, বহি ফেরত বা ক্রয় ফেরত হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে আমার সাইড থেকে। কারণ কি, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তারপরের এন্ট্রিতে যাই, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, ক্যাশ টাকা পরিশোধ করে দিছি। আবারও পাওনাদার কমছে, সাথে নগদান টাকা কমছে। তো পাওনাদার কমলে বিবিধ পাওনাদার হিসাবকে আমরা কি করব, ডেবিট করে দেব। আর কি, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, সম্পত্তি কমছে। এই যে তারপর দেখি ব্যাংকে হিসাব করলো হলো 15,000 টাকা। ওই যে ব্যাংকে হিসাব খুলছে ব্যবসার নগদ টাকা দিয়ে। সো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জন্য নিচে গেলাম না। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক প্রাপ্তি কি হলে কিসের সাথে লেনদেন হয়, চেকের লেনদেন কে করে, ব্যাংক। তোমরা করে নিও। শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, চেকের মাধ্যমে কিনছি, নগদ টাকায় লেনদেন হয় নাই। তো আবারও লেনদেন কে করলো, ব্যাংক করলো। ওকে, ক্রয় হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট। এই যে দেখো, দেখে নাও, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা, অবশ্যই ক্যাশে। সো বেতন হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট।
এই যে বেতন হিসাব হচ্ছে ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখন যেহেতু আমাকে বলছে জাবেদা এই লেনদেনগুলোর জাবেদা বের করে তারপরে এগুলার খতিয়ান করতে, তো এখন আমি কয়টা খতিয়ানের ঘর আন্তাজে করব, চলো আমরা একটু গুনি দেখি এখানে কি কি খতিয়ান হবে। যেহেতু নগদ টাকার অনেকগুলো লেনদেন আছে, সো নগদান হিসাব নামে একটি খতিয়ান হবে। নগদান হিসাবে বেশ কয়েকটা জাবেদা আছে, তাই না, প্রায় 3, 4, 5টার মতো। তারপরে কি হবে, ক্রয় হিসাব নামে হতে পারে। তারপরে হবে কি, পাওনাদার হিসাব নামে হবে। আসবাবপত্র হিসাব নামে সচরাচর করে না, তারপরেও এটা শেষের দিকে করা যায়। ব্যাংক হিসাবের একটা অবশ্যই খতিয়ান হবে, কারণ ব্যাংকে যেহেতু লেনদেন আছে। সবগুলো দিয়ে খতিয়ান করা যায়, কোনো সমস্যা নাই। সবগুলো দিয়ে করলেই হিসাবের গাণিতিক সূত্র অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান সমান হবে, নাহলে মিলবে না। এখন দেখো অঙ্কে কি করছে, এই যে হিসাবের তালিকা কি কি ওনারা সবগুলাই নিছে। 9টা খতিয়ান তৈরি করার জন্য নিছে। 9 ধরনের হিসাব আছে, 9 ধরনের হিসাবের জন্য 9টা খতিয়ান করা হবে। ওকে, টি ছক তো আমরা জানি কিভাবে দুই পাশে ডেবিট ক্রেডিট থাকে। ডেবিটের টাকা হয়ে যায় ক্রেডিটের ঘরে, ক্রেডিটের টাকা হয়ে যায় ডেবিটের ঘরে। তো টি চক আমরা কি করতেছি, নগদান হিসাব। তো যেহেতু নগদান হিসাব করতেছি, নগদান যত লেনদেন আছে এর অপোজিট জিনিসগুলো আসবে। যেমন হচ্ছে কি, প্রথম এন্ট্রিটা নগদান হিসাব ছিল ডেবিট, মূলধন হিসাব ছিল ক্রেডিট। আমরা কি হিসাব করতেছি, নগদান হিসাবের খতিয়ানটা করতেছি। তো নগদান হিসাবের খতিয়ান যেহেতু করতেছি, তাহলে আমার এইখানে কি আসবে, নগদান হিসাব তো করতেছি, মূলধন হিসাব আসবে। মূলধন হিসাব মানে অপোজিটটা আসবে। সো মূলধন হিসাব কি আছে, ক্রেডিট। এখন মূলধন হিসাবের ক্রেডিট টাকাটা কোথায় চলে যাবে, টি ছকে ডেবিট পাশে। এটা টি ছকের নিয়ম। এই যে মূলধন হিসাব ছিল ক্রেডিট, কিন্তু লেখা হয়েছে কোথায়, এই যে ডেবিট পাশে। কত, 1 লক্ষ টাকা। দেখছো, এই যে মার্চের 1 তারিখে। তারপর আবার আরেকটা নিতে যাই, আসবাবপত্র হিসাব আর হচ্ছে নগদান হিসাব। আমরা কি করতেছিলাম, নগদান হিসাবের খতিয়ান করতেছিলাম। সো এখন কি আসবে, আসবাবপত্র হিসাবটাকে আমাকে লিখতে হবে। আসবাবপত্র হিসাবের জাবেদাটা কি ছিল, ডেবিট পাশে ছিল আসবাবপত্র, কিন্তু টি ছকের নিয়ম অনুযায়ী এটা কি হবে, ক্রেডিট পাশে চলে যাবে। এই যে আসবাবপত্র হিসাব ক্রেডিট পাশে। আবার যাই, ক্রয় হিসাব আসবে না, বিবিধ পাওনাদার, কারণ এটা ধারে, নগদের কোনো কাজ করবার হয়নি। এই যে পণ্য বিক্রয় করছিলাম নগদে, তো এখানে নগদান হিসাব আছে। তাহলে আমার নগদান হিসাবের এন্ট্রিটা খতিয়ানটা করতেছি। এখন আমি কি লিখবো, নগদান হিসাবের ওখানে তো করতেছি, যেহেতু অপোজিটে কি আছে, বিক্রয় হিসাব এখানে কি আছে, ক্রেডিটে। এই বিক্রয় হিসাব ক্রেডিটটা কোথায় চলে যাবে, টি ছকের নিয়ম অনুযায়ী ডেবিটে চলে যাবে। এই যে বিক্রয় হিসাব কোথায়, ডেবিটে চলে গেছে। এইভাবে প্রত্যেকটা মানে নগদান হিসাবের অপোজিট যে এন্ট্রিগুলো আছে, সেই এন্ট্রিগুলো জাবেদায় যা ছিল তার বিপরীত হবে। জাবেদায় যেটা ছিল ডেবিট, এটা চলে আসবে ক্রেডিট পাশে, যেটা ছিল ক্রেডিট ওটা চলে যাবে ডেবিট পাশে। এখন এটা কেন করা হলো, এটা করানো হয় যাতে আসল জেটটা বের করা যায়। এখন দেখো দুই পাশে টাকা মানে সবগুলা থেকে নিয়ে এরকম হয়েছে যে ডেবিট পাশে টোটাল টাকা ছিল মূলধন আর বিক্রয় মিললে কত, 1,25,000 টাকা। আর এই যে ক্রেডিট পাশে কি দেখো, টোটাল টাকা কত হয়েছিল, 20 আর 10 30 40 45 50,000 টাকা ক্রেডিট পাশে হয়েছিল। কিন্তু ডেবিট ক্রেডিট কি সমান হলো না। এখন টি ছকে আমাকে কি করতে হবে, এই যে যেই পাশে সমান হবে না সেই পাশটাকে আমার জের টেনে বা ব্যালেন্স টেনে সমান করতে হবে। এটা হচ্ছে খতিয়ানের নিয়ম। সো যেই পাশে কম হবে সেই পাশেই আমার কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন। ওকে, এটা কিন্তু টি ছকের নিয়ম। যেই পাশে শর্ট হবে ওই পাশেই ব্যালেন্স সিডি হবে। কথা মনে রেখো, ব্যালেন্স সিডি কত, ওই যে আমার টোটাল যোগফল ছিল হচ্ছে কত, ক্রেডিট পাশে যোগফল ছিল 50,000 টাকা আর ডেবিট পাশে ছিল 1,25,000 টাকা। তো আমার ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে শর্ট ছিল কত, এই যে 75,000 টাকা শর্ট ছিল, মানে ব্যালেন্স শর্ট। সো সেই যেই পাশে কম হবে সেই কম টাকার পরিমাণটা ব্যালেন্স সিডি লিখবো, লিখে এই ডেবিট পাশের সমানটা ক্রেডিট পাশের সমান করে দেব। এখন এই খতিয়ানটাতে ডেবিট পাশের টাকা বেশি হয়েছে, এই জন্য ব্যালেন্স সিডিটা হয়েছে কোথায়, ক্রেডিট পাশে। এখন এমনও হইতে পারতো যে এই ব্যালেন্স সিডিটা মানে ব্যালেন্সটা শর্ট পড়তে পারতো ডেবিট পাশে, তো তখন ব্যালেন্স সিডি আবার ডেবিট পাশেই আমি লিখতাম। ওকে, অর্থাৎ যে পাশে ব্যালেন্স শর্ট ওই পাশেই হবে ব্যালেন্স সিডি। সো ব্যালেন্স সিডি লিখে কি করলাম, এই যে 1,25,000 সমান আগে করলাম, আগে দুই পাশে আমার সমান করতে হবে। ওকে ফাইন, এই দুই পাশ সমান করার পরে দেখো এই পাশে আমাদের ব্যবসা শুরু হয়েছিল মার্চ মাসে, এখানে এপ্রিলের 1 তারিখ দিয়া ব্যালেন্স বিডি লিখে ওই যে যেই টাকাটা শর্ট হয়েছিল সেই টাকাটাকে এখানে লেখা হয়েছে, ওই যে 75,000 টাকা যে ব্যালেন্স সিডি শর্ট হয়েছিল। সো যেই ব্যালেন্সটাকে শর্ট করা হয়েছিল সেই ব্যালেন্সটাকে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে আমাকে কোথায়
লিখতে হবে। কোথায় লিখতে হবে? যেহেতু এই অঙ্কটাতে এই খতিয়ানটার মধ্যে আমার ব্যালেন্স সিডি হয়েছে ক্রেডিট পাশে, সো এখন আমি এই অঙ্কের মধ্যে ব্যালেন্স বিডিটা কোথায় করতেছি? অপোজিট পাশে, এই যে ডেবিট পাশে। ক্লিয়ার করতে পারলাম? যদি না বুঝো একটু কমেন্ট করো। যে পাশে শর্ট হবে ওই পাশেই ব্যালেন্স সিডি হবে, সেটা ডেবিট পাশ হোক কিংবা ক্রেডিট পাশ হোক। আর যত টাকা শর্ট হবে ওই টাকাটা পরবর্তী মাসে গিয়ে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। কোথায়? যেই পাশে শর্ট হবে তার উল্টা পাশে। এই টি ছকের জিনিসটা এমন, খালি ঘুরবে। জাবেদা করব, জাবেদা থেকে কি হবে? খতিয়ান বানাবো। যখন যার যেই নামে খতিয়ান বানো এর অপোজিট হিসাবটা হবে, ওই অপোজিট হিসাবটা উল্টা হয়ে আসবে। আবার খতিয়ানের যখন আমি ব্যালেন্স বা জেড নির্ণয় করব তখনও এটা কি উল্টা হয়ে আসবে। সো এই যে নগদান হিসাবটা আমরা করলাম, নগদান হিসাবের খতিয়ানটা করলাম আর কি, এটা একটা খতিয়ান। এই খতিয়ানে আমার নগদ টাকার জেড দেখাচ্ছে ৭৫,০০০ টাকা। অর্থাৎ এই ব্যবসার মধ্যে বর্তমানে আমার এই লেনদেনগুলো সম্পন্ন করার পরে ৭৫,০০০ টাকার সম্পত্তি বা হ্যান্ড ক্যাশ আছে। এই নগদানটা দিয়ে, এই নগদান হিসাবের খতিয়ানটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে ব্যালেন্স বিডি ৭৫,০০০ টাকা ডেবিট পাশে আছে, সম্পত্তি হিসেবে আছে। আচ্ছা চলো আরেকটা খতিয়ান করি, আর একটু ক্লিয়ার হবে। মূলধন হিসাব একদম ছোট্ট, দুই পাশে ছক আঁকলাম। ছক আঁকার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে কি? এই যে আমি এখন কি করব? মূলধন হিসাব। তো মূলধন হিসাবের সাথে কি কানেক্টেড ছিল বলো তো? নগদান হিসাব। নগদান হিসাব কারণ কি? ওই যে নগদ ১ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ১ লাখ টাকাই তো মূলধন হয়েছে না? তাহলে এখন যেহেতু আমি মূলধন হিসাব করতেছি, তাহলে এখন মূলধনের সাথে কি ছিল আমার জাবেদায়? নগদান হিসাব। তো নগদান হিসাব কোথায় ছিল? নগদান হিসাব ছিল ডেবিট পাশে। এই যে নগদান হিসাব কোথায় ছিল? এই যে নগদান হিসাব ডেবিট পাশে। এই খতিয়ানের নিয়ম অনুযায়ী এখন আমি মূলধন হিসাব যেহেতু করতেছি, তাহলে নগদান হিসাবটা আমি কোথায় লিখবো? খতিয়ানের ক্রেডিট পাশে ১ লাখ লিখব। এই যে মার্চের ১ তারিখে নগদান হিসাব ক্রেডিট পাশে কত লিখলাম? ১ লক্ষ টাকা। এখন মূলধন হিসাবের সাথে আর কোনো লেনদেন কিন্তু কানেক্টেড নাই। এই পুরা জাবেদার মধ্যে আর কোথাও মূলধনের কথা আসে নাই। আসে নাই। অতিরিক্ত মূলধনও নাই, কোনো উত্তোলনও নাই, মূলধন কমেও নাই, মূলধন বাড়েও নাই। তো কি হয়েছে? পুরা এই জাবেদার মধ্যেও কোনো মূলধনের কোনো লেনদেন নাই। এখন এই যে আমি এই পাশে লিখলাম মূলধন হিসাবের ক্রেডিট কত? ১ লক্ষ টাকা, আর কোনো লেনদেন নাই, তাহলে এই পাশটা শূন্য হয়ে গেল না একবারে? এখন আমাদের টি ছকের খতিয়ানের কি সিস্টেম ছিল? যে এই পাশে শর্ট হবে ওই পাশে যতটুকু টাকা শর্ট হবে অতটুকুর পরিমাণ টাকা লিখব। কি নাম দিয়ে? ব্যালেন্স সিডি, ক্যারিড ডাউন দিয়ে। কি লিখবো? ব্যালেন্স সিডি দিয়ে যত টাকা শর্ট হবে তত টাকাই লিখবো। তো এই পাশে ক্রেডিট পাশে নগদান হিসাব নামে ১ লক্ষ টাকা আমরা ঠিকই লিখছি, কিন্তু দেখা গেল আমার এই ডেবিট পাশে আর কোনো লেনদেনও আসতেছে না। এখানে টাকার পুরো ১ লাখ টাকা পুরোটাই শর্ট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এই পাশেই লিখে ফেলবো ব্যালেন্স সিডি ১ লক্ষ টাকা মাসের শেষ তারিখ দিয়ে, ওই মার্চ মাসের ৩১ তারিখ দিয়ে। সো মিললো, সমান সমান করতে পারলাম। এই ক্রেডিট পাশে ১ লক্ষ টাকা হয়েছিল, ডেবিট পাশেও এখন আমার যেই টাকাটা শর্ট ছিল ওইটা ব্যালেন্স সিডি দিয়ে ১ লক্ষ টাকা লিখে ফেলছি। হয়েছে? সমান সমান হয়েছে? হ্যাঁ, সমান সমান কিন্তু হয়েছে। এখন কি করতে হবে? ওই যে মাসের শেষ তারিখে যেই টাকাটা শর্টেজ ছিল, যত টাকা আমি ব্যালেন্স সিডি লিখছিলাম সেইটাকে পরবর্তী মাসের ১ তারিখে ব্যালেন্স বিডি করে দেখাই দিতে হবে যেই পাশে শর্ট হয়েছিল তার বিপরীত পাশে। তাহলে আমার শর্ট হয়েছিল কোথায়? ডেবিট পাশে কত? ১ লক্ষ টাকা। এখন মার্চের পরে এপ্রিলের ১ তারিখ, তাহলে আমি কি করব? ব্যালেন্স বিডিতে যেই টাকাটা শর্ট হয়েছে সেটা নিয়ে আসব। এই যে ব্যালেন্স বিডিতে ১ লক্ষ টাকা নিয়ে আসলাম, শর্ট হয়েছিল এপ্রিলের ১ তারিখে, ব্যালেন্স বিডি ১ লক্ষ টাকা জেড। এটাই ব্যালেন্স। বুঝাইতে পারছি? এখানে ১ লক্ষ টাকার লেনদেন ছিল, বইলা ১ লক্ষ টাকার লেনদেনই আসছে। এখন ডেবিট পাশে আর কোনো লেনদেন ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আর একটু কম বেশি হইতে পারতো টাকাটা। ওকে, সো এই যে ব্যালেন্স বিডি বের করলাম, ক্রেডিটে কত? ১ লক্ষ টাকা পুরাটাই। তাহলে মূলধন হিসাবের ব্যালেন্স কি বের হলো আমাদের? ১ লক্ষ টাকা ক্রেডিট, মানে মূলধনের ১ লক্ষ টাকা পুরাটাই ক্রেডিট বা দায় হিসাবে কোম্পানিতে এখনও চলমান আছে। ক্লিয়ার? না বুঝলে আর একটা এন্ট্রিতে চলে যাই। ওকে, কোনো সমস্যা নেই, এন্ট্রির পরে এন্ট্রি আসবে, এন্ট্রির পরে এন্ট্রি আসবে, আমরাও করতে থাকবো। এখন আমাদের কি নিয়ে কাজ করতে হবে? আসবাবপত্র হিসাব। অর্থাৎ সারা বছরে আসবাবপত্র জনিত যত লেনদেন হয়েছে এই লেনদেনগুলোর জাবেদা তো আমরা করলাম, তাই না? এই জাবেদাগুলো খুঁজে বের করবো কোথায় কোথায় আসবাবপত্রের কাজ হয়েছে এবং আসবাবপত্রের সাথে কি কি এন্ট্রিগুলো আছে। চলো চলে যাই, জাবেদায় চলে যাই। এই যে জাবেদাটায় চলে আসলাম।
এই যে মার্চের 2 তারিখে নগদান হিসাব আসবাবপত্র হিসাব আছে, মানে নগদে আমি কিনছিলাম, দেখি আসবাবপত্র আর কোথাও আছে কিনা। নাই। পাওনাদার ব্যাংক, নগদান ব্যাংক, বিক্রয় ক্রয় বেতন নগদান নাই। আসবাবপত্রর এন্ট্রি শুধু একটাই হয়েছে, একটাই জাবেদা হয়েছে। এরকম কিন্তু অসংখ্য জাবেদা অনেক সময় থাকে। ওকে, একটাই যে থাকবে এমন কোনো কথা না। মানুষকে নার্ভাস করার জন্য হঠাৎ করে পরে আবার মানে কিছুক্ষণ পরে অন্য একটা লেনদেন ঢুকায় দেয় আর কি। তো এইটার মধ্যে না, এটা সাধারণ প্রথম উদাহরণ হিসেবে করতেছি আর কি। তো মার্চের 2 তারিখে একটা লেনদেনই হয়েছে আসবাবপত্রের, সেটা হচ্ছে নগদে। তো আমরা এখন কিসের হিসাব করতেছি? আসবাবপত্রের হিসাব করতেছি। আসবাবপত্রের ব্যালেন্স সম্পর্কে আমরা জানতেছি। তাহলে আমি যেহেতু আসবাবপত্রের খতিয়ানটা করতেছি, আসবাবপত্র হিসাব খতিয়ান লিখবো। এই যে লিখবো আসবাবপত্র, দেখো এই যে আসবাবপত্রের খতিয়ান করতেছি, আসবাবপত্র হিসাব লিখলাম। টি ছকের ঘর বানাইলাম, এক পাশে ডেবিট আর এক পাশে ক্রেডিট। এখন আসবাবপত্রের এন্ট্রি আছে কয়টা? একটা জাবেদাই হয়েছে। তা আসবাবপত্রের সাথে কিসের সম্পর্ক ছিল? নগদান হিসাব। এখন আমি যেহেতু করতেছি কিসের হিসাব? খতিয়ান। আসবাবপত্রের খতিয়ান করতেছি, তাহলে অপোজিটে কি আছে? নগদান হিসাব। তো নগদে আমি কি করছিলাম? আসবাবপত্র কিনছিলাম। সো নগদান হিসাব জাবেদার মধ্যে কি ছিল? ক্রেডিট পাশে। কিন্তু এই যে টি ছকের নিয়ম অনুযায়ী নগদান হিসাব চলে আসছে কোথায়? ডেবিট পাশে চলে আসছে। বুঝাইতে পারলাম কিভাবে অপোজিট হয়? নগদান হিসাব চলে আসছে কোথায়? ডেবিট পাশে 20,000 টাকা। তাইলে আর কোনো আসবাবপত্রের লেনদেন বা কাজ কারবার হয় নাই। সো আর কোনো লেনদেন না লিখতে পারলাম ডেবিট পাশে, না লিখতে পারলাম ক্রেডিট পাশে। ঠিক আছে, তাহলে এখন কি হইলো? আমার তো ডেবিট ক্রেডিট সমান করতে হবে, তাই না? তাহলে এখন দেখো কি হইলে, আসবাবপত্রের ডেবিট পাশে 20,000 টাকা ব্যালেন্স। সো লিখলাম নগদান হিসাব বুঝে লিখছিলাম, এই যে 20,000 টাকা নিচে দিলাম, নিচে সমান সমান দিয়া দাগ কাটলাম 20,000। এখন তো আমার মিলাইতে হবে। এখন মিলাইতে হলে কী করতে হবে? যেই মাসে লেনদেন হয়েছে ওই মাসের 31 তারিখে আমাকে যেই পাশে শর্ট হয়েছে যত টাকা, তত টাকা ব্যালেন্স সিডি হিসেবে দেখাইতে হবে। সো এই যে চলে গেলাম মার্চের 1 তারিখ, এই যে এই পাশে তো আর কোনো ইয়াই নেই, এখন মানে লেনদেনই হয় নাই আসবাবপত্রের সাথে। তো এখানে আমার টাকাটা সমান করতে হবে না। সো কী করলাম? ব্যালেন্স সিডি করে দিলাম কত? 20,000 টাকা। ওই যে যত টাকা শর্ট হয়েছে যেই পাশে ওই পাশেই, যেহেতু ক্রেডিট পাশে শর্ট হয়েছে, তো ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে 20,000 টাকা লিখে দিলাম। এই যে সমান সমান, এই যে দেখো ডাবল দাগ, দেখছো? ডাবল দাগ মানে সমান সমান। আচ্ছা, এই সমান সমান করার পরের প্রধান কাজ কি বলো তো? সমান সমান করার পরের প্রধান কাজ হইতেছে যেই পাশে সমান সমান হয়েছে তার অপর সাইডে যাইয়া অপর পাশে গিয়ে কি করা? নতুন মাসের 1 তারিখ দিয়ে সেটাকে ব্যালেন্স বিডি করে ফেলা। দেখো শর্ট হয়েছে কোথায়? ক্রেডিট পাশে। ব্যালেন্স সিডি ক্রেডিট দিয়ে 20,000 টাকা সমান সমান করছি। সো তার অপর পাশ হচ্ছে ডেবিট পাশ, এপ্রিলের 1 তারিখ দিয়ে দিছি, ব্যালেন্স বিডি 20,000 টাকা। ঠিক আছে, তাহলে আসবাবপত্রের হিসাবের হচ্ছে ডেবিট পাশে 20,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট, সম্পত্তি আছে, আসবাবপত্র 20,000 টাকা আমার কোম্পানিতে। এইটাই বুঝাইছে। ও অনেক বক বক করছে 3টা খতিয়ান বুঝাইতে গিয়া। আমার মনে হয় বুঝছো। আরে চলো আরেকটা করি, সময় আছে, তোমারও সময় আছে, আমারও সময় আছে, তাড়াহুড়ার কিছু নাই। ওকে, এই যে এখন একটু ওলট পালট হইতে পারে। দেখো খতিয়ান, ক্রয় হিসাবের খতিয়ান করব। কি করব? ক্রয় হিসাবের খতিয়ান করব। এখন ক্রয়ের সাথে কয়টা জাবেদা আছে এটা দেখি। এক তারিখে নাই, 2 তারিখে নাই। ক্রয় হিসাবের লেনদেন খতিয়ান করতেছি, তো ক্রয় হিসাবে এই যে পাইলাম একটা, যেহেতু ধারে এই যে ক্রয় হিসাবের সাথে এখানে কি আছে? বিবিধ পাওনাদার একটা আছে। আর কি ক্রয় আছে দেখি। এই যে আবার ক্রয় আছে, ব্যাংকের মাধ্যমে ক্রয় করছিলাম, এইটা আছে। আর কোনো লেনদেন নেই। চলো এখন ক্রয় হিসাব যাই। সো ক্রয় হিসাব হচ্ছে কি? খতিয়ান। আমরা এখন ক্রয় হিসাবের খতিয়ান করব, অর্থাৎ ক্রয় হিসাবের মাধ্যমে কি কি খতিয়ান মানে ক্রয়ের সাথে সম্পৃক্ত সেটা আমরা বের করব। ওকে, কত টাকার ক্রয় হয়েছে সেটাই বের করতে চেষ্টা করি। তো ক্রয় হিসাব করার সময় আমরা দেখতেছি যে ধারে ক্রয় করছিলাম, তো জাবেদায় বিবিধ পাওনাদার ছিল ক্রেডিট, এখানে হয়ে গেছে ডেবিট পাশে। আবার ব্যাংক হিসাব তখন ছিল ক্রেডিট, এখানে আমরা লিখে ফেলছি কোথায়? ডেবিট পাশে। 2টা লেনদেন মিলে হলো 36,000। এখন এই 2টা করার পরে, লেখার পরে 2টার ব্যালেন্স হয়েছে, মানে যোগ করার ফলে বাইরে হয়েছে 36,000 টাকা। আর এই পাশে একদমই কোনো এন্ট্রি নাই, তার মানে পুরা টাকাটাই শর্ট আছে এই পাশে। সো এই পাশে আমি কি করলাম? ব্যালেন্স সিটি দিয়ে 36,000 টাকা লিখে দিলাম। 2 পাশে আগে আমি সমান করলাম। এখন সমান করার পরের নিয়মটা কি? যেই পাশে শর্ট হয়েছে তার অপোজিট পাশে
পরের মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্সটাকে নিয়ে আসা। এই যে এপ্রিল মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে ওই পুরো 36,000 টাকাই চলে আসছে। এলো ক্রয় হিসাবের জের বা ব্যালেন্স। অর্থাৎ ক্রয়ের মধ্যে আমার খরচ আছে 36,000 টাকা। এভাবে বিবিধ পাওনাদার আছে, বিক্রয় আছে, বহি ফেরত হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংকের সাথে কি কি কানেক্টেড, এইভাবে মানে খতিয়ান করে। তো একটা জাবেদা থেকে মোটামুটি প্রায় 7, 8টা, 9টা পর্যন্ত খতিয়ান করা যায়, আবার আরও বেশিও করা যায় যদি জাবেদার মধ্যে ভ্যারাইটিস আইটেম থাকে, লেনদেনগুলি বিভিন্ন থাকে, বিভিন্ন পক্ষ তৈরি হয়, তো তখন আরও নতুন করে কি হয়, আরও খতিয়ান তৈরি করা যায়। এই তো আমরা টি ছকের মাধ্যমে শিখলাম আজকে। ভিডিও ভালো লাগলে দ্রুত ভিডিওতে লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ।